বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 7 জুলাই 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচ 2026-এর 28তম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির 28তম ক্লাস। আজকে আমরা আলোচনা করব চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এনারা যদি কোনো দণ্ড দেয় তাহলে এনাদের দণ্ডের বিরুদ্ধে আপিলটা কোথায় হবে। দেখেন, গতদিন আমরা দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল শুরু করেছিলাম, যেখানে আমরা যা পড়েছি সেটা হলো যে আহ, প্রথম বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি দণ্ড দেয় তাহলে আপিল হবে কার কাছে। না, ওই লাইটটা অন করে দেন, ওনার যাতে দেখতে হয়। এটা প্রথম বা দ্বিতীয় শ্রেণীর, সরি, দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি দণ্ড দেয় তাহলে আপিল হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে 407 ধারায়। ঠিক আছে। এরপরে আমরা পড়েছি যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যদি দণ্ড দেয় তাহলে আপিল হবে 408 ধারায় দায়রা জজের কাছে বা মহানগর দায়রা জজের কাছে। এছাড়া যুগ্ম দায়রা জজ যদি 5 বছর পর্যন্ত কারাদণ্ড দেয়, কত বছর? 5 বছর পর্যন্ত কারাদণ্ড দিলেও আপিল হবে কার কাছে? দায়রা জজের কাছে বা মহানগর দায়রা জজের কাছে। এবং এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলেন, দায়রা জজ বলেন, মহানগর দায়রা জজ বলেন, আপিল করলেই তামাদি মেয়াদ 30 দিন, তামাদি আইনের 154 অনুচ্ছেদ। এরপরে 408 ধারায় হাইকোর্টেও আপিল সম্পর্কে বলছে। যদি যুগ্ম দায়রা জজ কারাদণ্ড দেয় 5 বছরের বেশি তাহলে আপিল হবে কার কাছে? হাইকোর্ট বিভাগে। এটা হলো 408 ধারায় তামাদি আইনের 155 অনুচ্ছেদ অনুসারে 60 দিন। অর্থাৎ হাইকোর্টে গেলেই তামাদি মেয়াদ 60 দিন। এছাড়া আর একটা ব্যতিক্রম আমরা 408 ধারায় পড়েছিলাম যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা কোনো বিচারিক ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা যদি কোনো বিচারিক ম্যাজিস্ট্রেট সেডিশন বা রাষ্ট্রদ্রোহিতায় মামলায় দণ্ড দেয় তাহলে ওই ক্ষেত্রে আপিল সরাসরি চলে যাবে কোথায়? হাইকোর্টে। নর্মালি প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে আপিল যায় হচ্ছে আপনার দায়রা জজের কাছে, বাট এটা একটা এক্সেপশন। এই ক্ষেত্রে আপিল চলে যাবে সরাসরি হাইকোর্টে। এছাড়া আহ 409 ধারায় বলেছে যে সরকার বা দায়রা জজ যদি ক্ষমতা দেয় বা নির্দেশ দেয় তাহলে অতিরিক্ত দায়রা জজও আপিল ক্ষমতা প্রয়োগ করতে পারে। 409 ধারায়, 409 ধারায়। এরপরে 410 ধারায় বলেছে যে দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ তারা যদি কোনো দণ্ড দেয়, এই দণ্ডটা তারা দিয়েছে হলো আপনার, ওই একটা জিনিস খেয়াল করবেন, এই দণ্ডটা দিয়েছে তারা কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স হিসেবে, মানে বিচারিক আদালত হিসেবে, আপিল আদালত হিসেবে না। দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ কোনো আপিলে দণ্ড না, এই দণ্ডটা দিছে কি? বিচার করে। যে খুনের মামলা বিচার করে, ডাকাতির মামলা বিচার করে, এগুলা তো ওনারা বিচার করে। তাহলে সেই ক্ষেত্রে কোনো দণ্ড দিলে ওনাদের দণ্ডের বিরুদ্ধে আপিল হবে কোথায়? হাইকোর্টে। 410 ধারায় তামাদি মেয়াদ কতদিন? 60 দিন। অনুচ্ছেদ তামাদি আইনের 155। তাহলে আমরা মোটামুটি জানলাম, সবগুলা জানলাম, বাট একটা জিনিস আমরা পড়ি নাই, যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যদি দণ্ড দেয় বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যদি দণ্ড দেয় তাহলে আপিলটা কোথায় করবে। এটা কিন্তু এই 407 থেকে 10 পর্যন্ত কোনো জায়গায় বলে নাই। বুঝছেন? তো তার আগে আমার জানা দরকার যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এরা কি দণ্ড দিতে পারে। এরা 29-এর গতে এনাদের বিশেষ ক্ষমতা দিছিল, আপনাদের মনে আছে কিনা? যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে মৃত্যুদণ্ড ব্যতীত যে কোনো অপরাধের বিচার করার ক্ষমতা দিতে পারে, মনে আছে? অপরদিকে জি। 29-এর গয়ের যে দ্বিতীয় অংশ, সেখানে বলা আছে যে যে আপনার প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছরের অধিক কারাদণ্ড ব্যতীত যে কোনো অপরাধের বিচার করার ক্ষমতা দিতে পারে। এটা হলো 29-এর গতে মোট 5টা ম্যাজিস্ট্রেটের বিশেষ ক্ষমতা দিছে। বাট ওনরা যাই বিচার করুক না কেন, ওনরা সাজা দিতে পারবে 33-এর কতে সর্বোচ্চ কত? 7 বছর। কত বছর? 7 বছর। এখন এই বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটগণ এরা 7 বছর কারাদণ্ড দিলেও আপিল হবে দায়রা জজের কাছে। অর্থাৎ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যদি কারাদণ্ড দেয়, উনি যদি 7 বছরও দেয়, আপিল দায়রা জজ অথবা মহানগর
দায়রা জজ। যদি চিফ জুডিশিয়াল দেয় তাহলে দায়রা জজ, যদি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেয় তাহলে কার কাছে? মহানগর দায়রা জজ। ইয়েস, নর্মালি যুগ্ম দায়রা জজ 5 বছরের বেশি দিলে যায় হাইকোর্টে, বাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যাই দেখ না কেন আপিল চলে যাবে কোথায় বলেন? দায়রা জজ। তো এই যে যে দায়রা জজের কাছে যে আপিলটা যাবে, এটা কোনো ফৌজদারি কার্যবিধির কোনো ধারাই বলে নাই, কোনো ধারাই বলে নাই। তাহলে এটা আসলো কোথা থেকে? এটা আমরা যদি একটু পড়ি, এটা একটা অর্ডিন্যান্স থেকে আসছে। সেই অর্ডিন্যান্সটা হলো, আমরা একটু পড়ি তারপরে ব্যাখ্যা দিই। দেখেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। 29 ধারায় উল্লেখিত বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা যে কোনো অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট 5 বছরের অধিক কারাবাস দিলেও উক্ত কারাবাসের বিরুদ্ধে আপিল করতে হবে দায়রা জজের নিকট। 5 বছরের বেশি দিলেও আপিল করতে হবে কার কাছে? দায়রা জজের। যেমন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলতেন 7 বছরের কারাবাস দেয়, সেই ক্ষেত্রে আপিল করতে হবে কার কাছে? দায়রা জজের নিকট। তো এই যে যে দায়রা জজের কাছে যে আপিল করবে, এই কথাটা কোথায় বলা আছে? একেবারে নিচে চলে আসেন, দেখেন দ্য সেশন জাজ বাইট অর্ডিন্যান্স। এটা হলো আপনার ওই 70 ডেটেড 1/12/1984। এটা আন্ডারলাইন করে 3টে স্টার দেন। অর্থাৎ এই অধ্যাদেশে বলা আছে যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা ইন্দাকে যদি কোনো দণ্ড দেয় তাহলে আপিল হবে কোথায়? দায়রা জজের কাছে। স্যার কত পৃষ্ঠা স্যার, আমি তো খুঁজে পাচ্ছি না। গতকাল যে পর্যন্ত পড়ছেন তারপরে দণ্ডাদেশের আ- বিরুদ্ধে আপিলে কত পেজ বলেন? 531 পেজ, ফাইভ থার্টি পাইছি ওয়ান স্যার। হ্যাঁ স্যার পেয়েছি। হ্যাঁ স্যার। আচ্ছা, দেখেন 32 ধারা অনুযায়ী প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাধারণ ক্ষমতা বলে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড দিতে পারে। কত বছর? 5 বছর। কিন্তু 29 ধারা অনুযায়ী সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটকে অনধিক 10 বছর কারাবাসযোগ্য কোনো অপরাধের বিচার করার ক্ষমতা দিতে পারে, এবং এই বিশেষ ক্ষমতা বলে 33 ক ধারা অনুযায়ী প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ 7 বছরের কারাবাস দিতে পারে। আপনাদের মনে আছে কিনা যে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের দণ্ড প্রদানের সাধারণ ক্ষমতা বলছে 32 ধারা, আর দণ্ড প্রদানের বিশেষ ক্ষমতা বলছে 33 ক। একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সাধারণ ক্ষমতা বলে দণ্ড দিতে পারে সর্বোচ্চ 5 বছর, 10,000 টাকা জরিমানা। কিন্তু বিশেষ ক্ষমতা বলে উনি দণ্ড দিতে পারে সর্বোচ্চ কত? 7 বছর, জরিমানার কথা ওখানে বলা নাই। যেমন দণ্ডবিধি 307 ধারার অধীন খুনের উদ্যোগের অপরাধের বিচার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট করতে পারে যদি সরকার তাকে বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত করে। দণ্ডবিধি 307 ধারায় শুধুমাত্র খুনের উদ্যোগের শাস্তি হতে পারে অনধিক কত বছর? 10 বছর। কিন্তু ফৌজদারি কার্যবিধির 29 গ ধারায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট অপরাধটির বিচার করলে যদিও সাজা দেওয়ার বিধান আছে 10 বছর, বাট উনি সাজা দিতে পারবে সর্বোচ্চ কত? 7 বছর কারাবাস দিতে পারবে। এই ক্ষেত্রেও দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে হবে দায়রা জজের কাছে। তো আমার একটা জিনিস মনে রাখা দরকার যে যুগ্ম দায়রা জজ 5 বছরের বেশি সাজা দিলে আপিল হয় কোথায়? হাইকোর্টে। কিন্তু ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল বলেন, চিফ মেট্রোপলিটন বলেন বা প্রথম শ্রেণী বলেন বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বলেন, ওনারা যদি 33 কতে 7 বছরও সাজা দেয়, আপিল কোথায়? দায়রা জজের কাছে। মনে থাকবে ইনশাল্লাহ। জি। আবার যদি বলি যে নর্মালি যুগ্ম দায়রা জজ 5 বছরের বেশি কারাদণ্ড দিলে আপিল হয় কোথায়? হাইকোর্টে। কিন্তু বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটগণ ওনারা 33-এর কতে সর্বোচ্চ কারাদণ্ড 7 বছর দিতে পারে। ম্যাজিস্ট্রেটটা 7 বছর কারাদণ্ড দিলেও আপিল কোথায়? দায়রা জজের কাছে। সো জেনে রাখা ভালো। যদি আমরা একটু চলে আসি, দেখেন দণ্ডবিধির 124 ক ধারার অধীন রাষ্ট্রদ্রোহিতা বলতেন সেডিশন অপরাধের বিচার করতে সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোনো ব্যক্তিকে দণ্ডিত করলে
তার বিরুদ্ধে আপিল করতে হবে হাইকোর্ট বিভাগে। তবে একটা ব্যতিক্রম আছে, ওই যে রাষ্ট্রদ্রোহিতা মামলায় যদি কাউরে দণ্ড দেয়, তাহলে আপিল কোথায়? হাইকোর্টে। ম্যাজিস্ট্রেট দণ্ড দিলেও আপিল কোথায়? হাইকোর্টে। তো এছাড়া আমরা যদি চলে আসি যে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করার তামাদি মেয়াদ, এটা অলমোস্ট সেম, এটা আমরা মোটামুটি জানি, এটা আর আমি পড়তেছি না। যে আহ, নিম্ন আদালতে করলে, দ্যাট মিনস চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়রা জজের কাছে করলে 30 দিন, তামাদি আইনের 154, আর হাইকোর্টে করলে কত? 60 দিন, তামাদি আইনের 155। সো এটা পড়ে নিয়েন, এটা আর পড়লাম না, এটা একটু দেখে নিয়েন। সো শাকিল 1 আর 2 পড়েন। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর বিধান অনুসারে পড়েন পড়েন। অতিরিক্ত দায়রা জজ প্রদত্ত দণ্ডের বিরুদ্ধে আপিল আপিল করতে হবে কোথায়? আচ্ছা শুনেন, পরীক্ষায় প্রশ্ন আসছে, যদিও আমার স্ক্রিনে ওটা নাই, যে অতিরিক্ত দায়রা জজ যদি দণ্ড দেয় তাহলে আপিল কোথায়? হাইকোর্টে। হাইকোর্টে। কত ধারায়? 410। অতিরিক্ত দায়রা জজ যাই দণ্ড দেখ না কেন, আপিল সর্বদা হাইকোর্টে 410 ধারায়। ঠিক আছে, পরেরটা পড়েন। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি দণ্ড দেয় তাহলে আপিল করতে হবে কোথায়? চিফ জুডিশিয়াল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট। আদালতে। তানভীর সাহেব, ঢাকা মেট্রোপলিটন এলাকায় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে আপিল কোথায় হবে? মেট্রোপলিটন এলাকায় তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট নাই, তো প্রশ্নটাই ঠিক নাই। ধন্যবাদ। তো এই জায়গায় তো, ও জায়গায় মেট্রোপলিটন এলাকায় শুধু আছে কে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যদি দণ্ড দেয় তাহলে কোথায় হবে? মায়ের খাবে? যারা জিজ্ঞেস করি সে বলবেন, আপনি বলেন কেন? মহানগর দায়রা জজের কাছে। আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যদি ওই দণ্ডটা রাষ্ট্রদ্রোহিতার মামলায় দেয় তাহলে চলে যাবে কোথায়? হাইকোর্ট। ঠিক আছে, পরেরটা পড়েন শাকিল। একজন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল হবে কোথায়? দায়রা জজের কাছে। এই পিপাস সাহেব, এতদিন বলে আসলাম বিপাস, আপনি একবারও বললেন না। কালকে জানলাম আপনার নাম বিপাস, বলবেন না? তো বলেন, এই যে যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দণ্ডের বিরুদ্ধে আপিল যে দায়রা জজের কাছে হবে, এটা কত ধারায় বলছে? 407, 8, 9, 10 কোন ধারায় বলছে? বলছি যে এই যে যে প্রশ্নটা পড়লাম, যে একজন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল কোথায় হবে, বলছে দায়রা জজ আদালতে। এই কথাটা কত ধারার প্রশ্ন, কত ধারায় আছে? 408-এ। ফেরদৌস সাহেব কি বলেন? বলেন নাই? তাহলে কোথায় আছে তাই? কোথায় আছে তাইলে? দিন মোহাম্মদ সাহেব কোথায় আছে? সেশন জজ হয়েছে ভাইড অর্ডিনেন্স, এই জায়গায় আছে, কোন ধারায় বলা? তাই, জি, বুঝছেন? 3 নম্বর পরেরটা পড়েন শাকিল। একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এটা ম্যাজিস্ট্রেট প্রশ্নগুলো মনোযোগ দেন, দেখেন। একজন একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের রাষ্ট্রদ্রোহিতা ব্যতীত অন্য সকল অপরাধের দণ্ডাদেশের বিরুদ্ধে কোন আদালতে আপিল করতে হবে? রাষ্ট্রদ্রোহিতা ছাড়া অন্যান্য ক্ষেত্রে কোথায় আপিল করতে হবে? দায়রা জজের। কোথায়? দায়রা আদালতে। কত ধারায়? বলে দেন, কে যেন আসছে। কত? 408। ভিজায়েন না, দেন, এমনি পরে মামলা করবেন আমার নামে, আসেন। অবিশ্বাস এমনি হলো অসুস্থ, তারে আবার ভিজাইছেন, দেখেন। তাহলে দেখেন, আমরা 4 নাম্বার প্রশ্নটা যদি একটু পড়ি, যে প্রথম, পরেরটা পড়েন শাকিল। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে হবে কোন আদালতে? প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে আপিল করবে কোথায় বলেন? দায়রা আদালত। কোথায়? দায়রা আদালত। জজের কাছে। কত ধারায় ফেরদৌস সাহেব? কত ধারায়? 408। ধন্যবাদ। পরেরটা পড়েন শাকিল, পরেরটাও পড়েন। যুগ্ম দায়রা জজ আদালত
7 বছরের কারাদণ্ড আরোপ করলে উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে কোন আদালতে আপিল করতে হবে? কোথায়? যুগ্ম দারাজ 7 বছর দিলে কোথায়? দেখেন, আমি আপনাদের সব সময় বলি যে এই জিনিসগুলো আপনারা যদি ভিতরে আমরা না বুঝতাম তাহলে এই প্রশ্নগুলো আপনার জন্য এত সহজ হতো না। তো এই জন্য আইন আসলে মুখস্থ করার কিছু নাই, আপনি যদি বুঝেন তাহলে এই প্রশ্ন যা যা আছে এমনিতেই ইনশাল্লাহ পারা যাবে। বুঝতে পারছেন? তো এখানে একটা কথা লিখে রাখেন যে দণ্ডাদেশের বিরুদ্ধে দ্বিতীয় আপিল করা যায় না। যে কোনো এক জায়গায় লিখে রাখেন, দণ্ডাদেশের বিরুদ্ধে দ্বিতীয় আপিল করা যায় না। দণ্ডাদেশের বিরুদ্ধে দ্বিতীয় আপিল করা যায় না। আপনি ভিজলেন কিভাবে? আপনার ছাতা ছিল না? হ্যাঁ, দণ্ডাদেশের বিরুদ্ধে দ্বিতীয় আপিল করা যায় না। এটার আমি একটা ব্যাখ্যা দিই, শুনেন। ধরেন, সবাই একটু মনোযোগ দিন। ধরেন দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ড দিছে, এখন আসামি আপিল করবে কোথায়? চিফ জুডিশিয়ালের কাছে। কত দাঁড়ায়? 407। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওই দণ্ড বহাল রাখছে, ওই দণ্ড বহাল রাখছে। তাইলে আসামি আর ওই দণ্ডের বিরুদ্ধে আপিল করতে পারবে না। আসামির এখন যেটা করতে হবে সেটা হলো রিভিশন। কি বলেন? রিভিশন। অর্থাৎ দণ্ডাদেশের বিরুদ্ধে দুইবার আপিল করা যায় না। কয়বার করা যায়? একবার। একবার। বুঝেন নাই বোধহয়। কে বুঝেন না? আপনি বুঝতেন? সেলফ প্র্যাকটিসের এক পড়েন শাকিল। ফৌজদারি কার্যবিধির কত অধ্যায়ে ফৌজদারি আপিল আলোচনা করা হয়েছে? আচ্ছা, এটা আবার বলেন কত অধ্যায়? 31। এটা একটু লিখে রাখেন। যে 31তম অধ্যায়। এই যে যে আপিল 404 থেকে যে 431, এটা কত অধ্যায়? 31তম 31তম অধ্যায়। অধ্যায়। শুনেন, আপিল আমাদের ওই মোটামুটি অধ্যায় তো ফৌজদারিতে কয়টা আছে মনে আছে? অধ্যায় কয়টা আছে? 46টা নাকি? 46টা অধ্যায়। 46টা অধ্যায়। 46টা অধ্যায় ধরে মুখস্থ করার কোনো দরকার নাই। ওই 2-4টা যা পড়ি ওইগুলা মনে রাখলেই হবে। চার্জ আছে কত অধ্যায় মনে আছে? তার হচ্ছে ছিল ওই 19তম অধ্যায়। 19তম অধ্যায়। অধ্যায়। দেখ, বিমল সাহেবের ধন্যবাদ, তুমি পড়াশোনা করতেছে। দেখেন, তো আমাদের এখানে আসলে যে দেখেন, আমাদের এ জায়গা আপনি যদি বয়সের কোনো, আপনি দেখেন, আপনি কম বয়স হন বেশি বয়স সেটা আসলে কোনো ব্যাপার না। আপনার পড়ালেখা করতে হবে, এটা হলো মূল কথা। দেখেন, আমি আমার স্ক্রিনে যে 2 নাম্বার প্রশ্নটা আছে এটা একটু পড়ি। যে ঘটনার প্রশ্নে, মানে ম্যাটার অফ ফ্যাক্ট, আইনের প্রশ্নে আপিল চলতে পারে ফৌজদারি কার্যবিধির কত ধারায় বলা হয়েছে? কত ধারায়? 418। আর এই জায়গায় যে প্রশ্ন টশ্ন আছে এগুলো সব ধৈর্য ধরে পড়ে ফেলবেন, ঠিক আছে? ধৈর্য ধরে পড়ে ফেলবেন, এগুলা ইনশাল্লাহ পেরে যাবেন। যদি কোনো প্রশ্ন নিয়ে সমস্যা থাকে আমারে জিজ্ঞাসা করবেন। আমরা চলে আসি, আসেন খালাসের বিরুদ্ধে আপিল। খালাস, অ্যাপিল ইন কেস অফ অ্যাকুইটাল। আচ্ছা, নির্মল, এই নির্মললে দিন মাইক্রোফোন দেন, উনি আমাদের ক্লাসে যুক্ত হোক। নির্মল তো অনেক পড়াশোনা করছে, ফল পাচ্ছে না বলে দেখি। তো গাছ লাগাই যদি ফল চান তাহলে তো গাছ মারি ফেলতে হবে। দেখেন, তো নির্মল বলেন যে খালাস বলতে কি বোঝায়? খালাস বলতে বিচার শেষে যে মানে আসামিকে মুক্ত করা হয়, মানে বিচার শেষে যেটা দেওয়া হয় সেটাই খালাস। আপনার ব্যাখ্যা সঠিক, বাট আমি আর একটু গভীরের প্রশ্ন করি। সব সময় কি বিচার শেষে খালাস দেওয়া হয়? কখনো কি স্যার না, শুরুতে খালাসের বিধান নাই? স্যার আছে। কেমনে বলেন? যদি বাদী তার মামলা প্রত্যাহার করে, কত ধারায়? আহ, যদি বাদী তার মামলা প্রত্যাহার, তো ছাত্ররা দেশে না বোঝেন না। স্যার আমি কত ধারায়? স্যার আবার ফেরদৌসকে জিজ্ঞেস করলে ফেরদৌস পারবে না নে। প্রত্যাহার করে কত ধারায় পারবেন বলেন? স্যার স্মরণ আসছে না। স্যার স্যার আরেকটা করুন স্যার। 248। 248 ধারায়। আর কত ধারায় আছে বলেন? 493 ফর দ্য মানে পিপি সাহেব, পাবলিক প্রসিকিউটর পিপি সাহেব, তাই না? দেখেন, এই যে
গুগলে সার্চ দিয়ে দেখলাম সচিন টেন্ডুলকারের টেস্টে হায়েস্ট স্কোর 248। খেলা টেলা তো বহুত দিন দেখি না, তাই নিশ্চিত হইলাম যে ঠিক আছে কিনা। তো 248 ধারায় মামলা প্রত্যাহার করে প্রত্যাহার সিআর করলে মামলা আসামি খালাস। ম্যাজিস্ট্রেট আদালতে আবার খুলেন। আর দায়রা আদালতে বা ম্যাজিস্ট্রেট আদালত উভয় জিয়ার মামলা পিপি প্রত্যাহার করে সেটাও খালাস। 494 কততে হতে। খ 494 হ্যাঁ। সো কি আনছেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। 19 থেকে আসছেন নাকি? আপনার বাড়ি কোটালীপাড়া কোথায়? কুশলা। পশ্চিম পার কত দূর দেখেন? আচ্ছা দেখেন, ধন্যবাদ, আপনারা এত কষ্ট করে আসছেন। আল্লাহ সবার কষ্টকে কবুল করে নিক, আমিন। যে জায়গায় থাকেন, ইসলাম পাড়াও তো বৃষ্টি নামলি তলায় যায়। ভিতরে আসছে। দেখেন, হ্যাঁ দেখেন, ইসলাম পাড়ায় একটু অপ্রাসঙ্গিক কথা বলি। আমাদের এক অ্যাডভোকেট মহোদয় আছেন, ওই যে আনোয়ার সাহেব, উনার বাসায় এমন জায়গা আছে, উনার বাসায় যাওয়ার চেয়ে ভারত যাওয়া সহজ। ঠিক আছে ঠিক আছে। তো এর জন্য এবং আমি বহুবার গেছি, এখনো গেলে চেনবো কিনা আমার সন্দেহ আছে। হ্যাঁ দেখেন, তো যাই হোক, তো খালাস আসলে কখনো কখনো নর্মালি বিচার শেষে খালাস দেওয়া হয়, তবে কখনো কখনো মামলা প্রত্যাহার করলে বিচার চলমান থাকা অবস্থায়ও খালাস হ্যাঁ। হয়। এখন একটা জিনিস এখানে খেয়াল করেন যে খালাসের ক্ষেত্রে অ্যাগ্রিভড কে? খালাসের ক্ষেত্রে অ্যাগ্রিভড শব্দটার অর্থ হলো সংক্ষুব্ধ। খালাসের ক্ষেত্রে সংক্ষুব্ধ আসলে কে, এটা আমার খুব ইজি এটা শনাক্ত করা। কিভাবে? খালাস পাই কে? আসামি। তাহলে এই জায়গায় সংক্ষুব্ধ কে? যে মামলা করছে। ঠিক আছে, তো নালিশি মামলার ক্ষেত্রে হলো নালিশকারী, আর জিয়ার মামলার ক্ষেত্রে হলো কে? জিয়ার মামলার ক্ষেত্রে পিপি, অভিযুক্ত মানে অভিযোক্তা, সরকারি অভিযোক্তা বলে, বা পাবলিক প্রসিকিউটর। ঠিক আছে, তাহলে আমরা এতটুকু জানলাম যে খালাসের বিরুদ্ধে সংক্ষুব্ধ হচ্ছে মামলার নালিশকারী বা বাদী, এইটুকু মনে রাখলেই হবে। এখন ভাই, আমরা যে একটু আগে, মনোযোগ দিয়ে শুনেন, একটু আগে যে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল পড়লাম, দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল তো আসামি করে না? আসামি করে। কোন কোন আদালতে করা যায় দেখেন? দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে করা যায়, দায়রা জজের করা যায়, আর হাইকোর্টে করা যায়, ক্ষেত্র বিশেষে অতিরিক্ত দায়রা জজে করা যায়, বাট ওটা আসলে দায়রা জজের আপিলেরই সামিল। ওনার আসলে আলাদা কোনো আপিলেট এখতিয়ার, অ্যাপিলেট জুরিসডিকশন নাই। তার মানে তিনটা আদালতে করা যায়, চিফ জুডিশিয়াল, দায়রা জজ, আর একটা কি, হাইকোর্ট বিভাগ। এখন অনেকে আবার প্রশ্ন করেন, স্যার মহানগর দায়রার কাছে করা যায় না? অবশ্যই যায়। মহানগর দায়রা, দায়রা জজ মানেই ওই জায়গায় ইনক্লুড হবে কি, মহানগর দায়রা। কিন্তু চিফ জুডিশিয়ালের আপিল এখতিয়ার দণ্ডাদেশের ক্ষেত্রে থাকলেও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কিন্তু নাই। মনে আছে কিনা, কালকে বলছিলাম। এখন খালাসের ক্ষেত্রে ভাই আপিল কে করে? মাত্র বললাম বাদী। খালাসের ক্ষেত্রে আপিল সম্পর্কে একটা ধারাই আলোচনা করছে, সেটা হলো 417। কত বলেন? 417। এখন শুনেন যে খালাসের ক্ষেত্রে আপিল দুইটা আদালতে করা যায়। কয়টা? দুইটা। একটা হলো দায়রা জজ, আর একটা হলো হাইকোর্ট বিভাগ। কোনটা কোনটা? দায়রা জজ আদালত, আর একটা কি, হাইকোর্ট বিভাগ। কে কে? দায়রা জজ আর হাইকোর্ট বিভাগ। এখন শুনেন, আগে আমরা ধারা লিখবো পরে, মানে পড়বো পরে, আগে বুঝে নেন যে দায়রা জজের কাছে কখন আপিল করব আর হাইকোর্টে কখন আপিল করব। সূত্র খুব সহজ, শুনেন। যে কোনো ম্যাজিস্ট্রেট খালাস দিলে, সেটা জিয়ার মামলায় খালাস হোক, সেটা সিআর মামলায় খালাস হোক, নন জিয়ারে খালাস হোক, ম্যাজিস্ট্রেট খালাস দিলেই আপিল হবে দায়রা জজের কাছে। মানে ম্যাজিস্ট্রেট বলতে একেবারেই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পর্যন্ত, যে কোনো ম্যাজিস্ট্রেট খালাস দিলেই আপিল কোথায়? দায়রা জজ। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট খালাস দিছে, আপিল কোথায়? দায়রা জজ। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট খালাস দিছে, আপিল কোথায়? দায়রা জজ। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট খালাস দিছে, আপিল কোথায়? দায়রা জজ। স্বয়ং চিফ স্যার খালাস দিছে, আপিল কোথায়? দায়রা জজ। বুঝলেন কিনা নির্মল? এখন তাহলে হাইকোর্ট বিভাগে কোন আপিল গুলো যাবে খালাসের? দায়রা আদালত খালাস দিলে আপিল হবে হাইকোর্ট। দায়রা জজ আর দায়রা আদালত এক কথা নয় ভাই। দায়রা আদালতে 3 শ্রেণীর বিচারক থাকে।
দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ। এই তিন শ্রেণীর যে কোনো আদালত যদি কাউকে খালাস দেয় তাহলে আপিল হবে, খালাসের বিরুদ্ধে আপিল হবে হাইকোর্টে। বুঝছেন? তাহলে আগে সূত্র শিখে ফেললেন যে ম্যাজিস্ট্রেট খালাস দিলে আপিল দায়রা জজের কাছে, আর দায়রা আদালত খালাস দিলে কোথায়? এইটুকু কি বুঝছেন? বুঝছেন? যদি বুঝে থাকেন অন্য গরম গরম সিঙ্গারা আনসাকে খেয়ে নেন, বের করেন। ধন্যবাদ। তো আমরা পড়া শুরু করি। তো আমরা এটা মোটামুটি জানলাম যে ম্যাজিস্ট্রেট খালাস দিলে দায়রা জজের কাছে আপিল, আর দায়রা আদালত, দ্যাট মিনস দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ যদি খালাস দেয় আপিল হবে কোথায়? হাইকোর্ট বিভাগ। তো আমরা প্রাথমিক ধারণাটা নিয়ে নিলাম, এখন আমরা একটু বইয়ের সাথে মিলাই পড়ি। দেখেন, ফৌজদারি কার্যবিধির গোলদেন 417 ধারায় খালাসের বিরুদ্ধে আপিলের বিধান আলোচনা করা হয়েছে। খালাসের বিরুদ্ধে আপিল দেখেন করা যায় হাইকোর্ট বিভাগে, আর একটা হলো দায়রা জজের নিকট। একটা জিনিস খেয়াল করবেন, আপনারা কখনোই শুধু হাইকোর্ট কথাটা বলবেন না, বলবেন কি? বলেন হাইকোর্ট বিভাগ। দায়রা আদালত প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে 417(1) আর 417(2) এবং ম্যাজিস্ট্রেট প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে 417(1) ও 417(2) দুইটাই সঠিক। দেখেন, প্রশ্নে যদি জানতে চাওয়া হয় খালাস আদেশের বিরুদ্ধে কোথায় আপিল করতে হবে, তখন দেখতে হবে খালাস আদেশটি কোন আদালত দিয়েছে। খালাস আদেশটি ম্যাজিস্ট্রেট আদালত দিলে, আন্ডারলাইন করেন, খালাস আদেশটি ম্যাজিস্ট্রেট আদালত দিলে দায়রা জজের নিকট, ম্যাজিস্ট্রেট আদালত মানে যে কোনো ম্যাজিস্ট্রেট, বিচারিক যে কোনো ম্যাজিস্ট্রেট, আর দায়রা আদালত দিলে হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করতে হবে। এখানে দায়রা আদালত বলতে বোঝানো হয়েছে দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, আর কে? যুগ্ম দায়রা জজ। ঠিক আছে? তো এখন আমরা চলে আসি যে যে খালাস আদেশের বিরুদ্ধে আপিল করতে পারে। দেখেন, খালাস আদেশের বিরুদ্ধে আপিল করতে পারে পাবলিক প্রসিকিউটর 417(1) বা অভিযোগকারী 417 কত? 2। তো 417(1) ধারায় পাবলিক প্রসিকিউটর এবং 417(2) ধারায় অভিযোগকারী খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারে। প্রথমে আমরা চলে আসি যে পাবলিক প্রসিকিউটর কর্তৃক খালাস আদেশের বিরুদ্ধে আপিল। 417(1) ধারায় বলা হয়েছে, গোল দিবেন যে কোনো মামলায়, যে কোনো মামলায়, পাইছেন? এই যে যে কোনো মামলায়, যে কোনো মামলায় মানে এটা জিআরও হইতে পারে, এটা কি জিআর হইতে পারে, যে কোনো মামলায় গোল দিবেন সরকার পাবলিক প্রসিকিউটরকে আপিল দায়ের করার নির্দেশ দিতে পারে। যে, হ্যাঁ দেখেন, যে কোনো দায়রা আদালত কর্তৃক গোল দিবেন মূল মামলায়, দায়রা আদালত যদি মূল মামলায়, বা গোল দিবেন আপিলে প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে। দেখেন, দায়রা আদালত বলতে তো তিনটা আদালতে বোঝায় না, দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, আর কি? যুগ্ম দায়রা জজ। এখন দায়রা আদালত যদি মূল মামলায় খালাস দেয় তাহলেও আপিল হাইকোর্টে, আবার দায়রা আদালত যদি আপিলে খালাস দেয় তাহলেও আপিল পিপি করবে কোথায়? হাইকোর্টে। এখন আপনি বলতে পারেন যে স্যার মূল মামলায় খালাস আর আপিলে খালাস এই দুইটার ভিতর পার্থক্য কি? পার্থক্য আছে। দেখেন, একটা হত্যা মামলা বিচারই করে দায়রা জজ, তাহলে হত্যা মামলায় যদি খালাস দেয়, দায়রা জজ খালাস দিছে, আপিল কোথায়? হাইকোর্ট। এটা হলো মূল মামলা, মূল মামলায় খালাস। আপিলে প্রদত্ত খালাস কোনটা? ধরেন একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট একজনরে দণ্ড দিছে, একজনরে দণ্ড দিছে, তাহলে আসামি আপিল করবে কোথায়? দায়রা জজের কাছে। দায়রা জজ ধরেন আপিলে খালাস দিয়ে দিছে, আপিলে খালাস, তাহলে এই খালাসটা হলো আপিলে খালাস। তাহলে খালাস হলো দুই প্রকার, একটা হলো মূল মামলায় খালাস, আপিলে খালাস। তো দায়রা আদালত, দায়রা আদালত মূল মামলায় খালাস দেখ অথবা আপিলে খালাস দেখ, যাই দেখ না কেন, পিপি আপিল করবে কোথায়? হাইকোর্টে। অর্থাৎ পিপি মূল মামলায় খালাস দিলেও আপিল করতে পারে, আপিলে খালাস দিলেও আপিল করতে পারে। তাহলে এখানে খালাসের বিরুদ্ধে দ্বিতীয় আপিল আছে। হ্যাঁ, আসতেছি, জি। এরপরে চলে আসেন পরের পয়েন্টটায় চলে আসি, যে কোনো ম্যাজিস্ট্রেট কর্তৃক গোল দিবেন মূল মামলায় বা আপিলে প্রদত্ত খালাসের বিরুদ্ধে দায়রা জজের নিকট। সো ম্যাজিস্ট্রেটও আপনার মূল মামলায় খালাস দিতে পারে, বা ম্যাজিস্ট্রেটও আপনার ওই কিসে আপিলেও খালাস দিতে পারে। ম্যাজিস্ট্রেট মূল মামলায় খালাস দিছে, ধরেন
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মূল বিচার করে খালাস দিছে, এটা হলো মূল মামলায় খালাস। আর দ্বিতীয় তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ড দিছিল, তার বিরুদ্ধে আপিল করছিলাম চিফ স্যারের কাছে, তখন উনি খালাস দিছে, আপিলে খালাস। যাই দেখ না কেন, পিপি আপিল করবে কোথায়? দায়রা জজের কাছে। কেন হাইকোর্টে তালে তালে বলেন কেন? ম্যাজিস্ট্রেট খালাস দিলে পিপি আপিল করবে দায়রা জজ, আর দায়রা আদালত খালাস দিলে পিপি আপিল করবে কোথায়? হাইকোর্ট। ঠিক আছে? তো এখন একটু যদি পড়ি দেখেন, তাহলে পিপি আমরা যদিও পরে পড়বো, বাট এখানে একটু ব্যাখ্যা দিয়ে যাই যে পিপি অ্যাকচুয়ালি দুইবার আপিল করতে পারে। দণ্ডাদেশের ক্ষেত্রে আসামি কি দুইবার আপিল করতে পারতো? পারতো না, কিন্তু পিপি খালাসের ক্ষেত্রে দুইবার আপিল করতে পারে। কিভাবে পারে আমি একটা উদাহরণ দিই। ধরেন যে একটা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট একটা জিআর মামলায় আসামিদের খালাস দিছে, তাহলে জিআর মামলায় খালাস দিছে, পিপি আপিল করবে কোথায়? ম্যাজিস্ট্রেট খালাস দিছে, কোথায় করবে? দায়রা আদালতে। দায়রা আদালতে আপিলে খালাস দিছে, তাহলে এই যে এটা পিপি আপিল করবে কোথায়? হাইকোর্ট। তার মানে পিপি এই জায়গায় আপিল করতেছে কয়বার? দুইবার। ম্যাজিস্ট্রেট খালাস দিলে দায়রা জজের কাছে, দায়রা জজ খালাস দিলেও কোথায়? হাইকোর্ট। অর্থাৎ খালাসের ক্ষেত্রে দ্বিতীয় আপিল করতে পারে। কে পারে? পিপি। কিন্তু দণ্ডাদেশের ক্ষেত্রে কি দ্বিতীয় আপিল ছিল? ছিল না। বুঝছেন কিনা? আচ্ছা, অনলাইনে যারা আছেন আপনারা শুনতে পাচ্ছেন? লুফসানা জানান। শুনতেছি। অভিযোগকারী কর্তৃক খালাস আদেশের বিরুদ্ধে আপিল। অভিযোগকারী মানে হলো কে? কমপ্লেইনেন্ট, নালিশকারী। মানে কি মামলা বলেন? সিআর মামলা। কি মামলা? সিআর মামলা। দেখেন 417 ধারায় বলা হয়েছে, 418 ধারায় যা কিছু উল্লেখ থাকুক না কেন, যদি খালাস আদেশ গোল দিবেন নালিশের ভিত্তিতে দায়েরকৃত মামলায় প্রদান করা হয়। কি মামলায়? নালিশের ভিত্তিতে দায়েরকৃত মামলায় প্রদান করা হয়। এবং যদি এমন আদেশ কোনো গোল দিবেন আইনগত ভুল থাকে যার ন্যায় বিচারকে ব্যর্থ করে, ইংরেজিতে আন্ডারলাইন করেন, এরর অফ ল ওকেশনিং ফেইলার অফ জাস্টিস। মানে শুধু নালিশি মামলায় খালাস হলেই হবে না, নালিশি মামলায় খালাসের কারণে আইনগত ভুল ছিল এবং এই আইনগত ভুলের কারণে কি ব্যাহত হয়েছে? ন্যায় বিচার ব্যাহত হয়েছে। উক্ত ক্ষেত্রে গোল দিবেন অভিযোগকারী। অভিযোগকারী আর একটা প্রতিশব্দ হলো নালিশকারী, ইংরেজিতে বলে কমপ্লেইনেন্ট। আপিল দায়ের করতে পারে দেখেন যে কোনো দায়রা আদালত কর্তৃক গোল দিবেন মূল মামলায় প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে হাইকোর্টে। এই জায়গায় একটা শব্দ নাই, পিপির সাথে একটু অমিল আছে। কি বলেন তো? পিপির ওই জায়গায় মূল মামলায় খালাস ছিল, আপিলে খালাস ছিল। আর এই জায়গায় শুধু মূল মামলায় প্রদত্ত খালাসের আদেশের বিরুদ্ধে করবে কোথায়? হাইকোর্ট। তার মানে নালিশকারী কখনো আপিলে খালাস দিলে নালিশকারী কখনো আপিল করতে পারবে না। নালিশকারী শুধুমাত্র আপিল করতে পারে মূল মামলায় যদি কাউরে খালাস দেওয়া হয়। আপিলে যদি কাউরে খালাস দেয়, ওই খালাসের বিরুদ্ধে নালিশকারী আপিল করতে পারবে না। জি, যে কোনো ম্যাজিস্ট্রেট কর্তৃক মূল মামলায় প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে কোথায় করবে? দায়রা জজের কোর্টে। তো এখানে আমরা যদি একটু পড়ি দেখেন, তার আগে আমি একটু ব্যাখ্যা দিয়ে নিই, আপনারা হয়তো অনেকে বুঝেন নাই। ধরেন যৌতুকের মামলা। যৌতুকের মামলা কখনো জিআর ফরম্যাটে হয় না, যৌতুকের মামলা সর্বদাই সিআর মামলা। অর্থাৎ যৌতুকের মামলা কখনো থানায় করা যায় না। তো যৌতুকের মামলা অলওয়েজ সিআর মামলা। যৌতুকের মামলায় হাজবেন্ডে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট খালাস দিছে, তো যিনি বাদী মানে বাদিনী মহিলা, তিনি এই খালাস আদেশের বিরুদ্ধে আপিল করবে। ম্যাজিস্ট্রেট খালাস দিলে কোথায় করবে আপিল? দায়রা জজের কাছে। দায়রা জজের কাছে। এখন দায়রা জজ যদি আসামিরে খালাস দেয়, তাহলে নালিশকারী আর এই জায়গায় দ্বিতীয় আপিল করতে পারবে না। নালিশকারীর প্রতিকার হলো কি? রিভিশন। নালিশকারী যদি নিজে কিছু করতে চায় তাহলে কি? রিভিশন। অথবা পিপি রে নির্দেশ দিলে পিপি কি করতে পারে? দ্বিতীয় আপিল করতে পারে। কিন্তু এই জায়গা নালিশকারী খালাস আদেশের বিরুদ্ধে পরপর দুইবার আপিল করতে পারবে না। নালিশকারী শুধু মূল মামলায় প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধেই আপিল করতে পারে। আপিলে খালাস দিলে নালিশকারী আপিল করতে পারে না। কি মাথা গরম হয়ে যাচ্ছে? প্রশ্ন নিব, দাঁড়ান শেষ করে নি। এত চুল দিয়ে করবেন কি? উকিল হইলে কম চুল হইতে হবে, পাইকে যাবে, চুল কম থাকবে। দেখেন, অভিযোগকারী শুধুমাত্র নালিশি মামলায় সিআর মামলায় প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারে। শুধুমাত্র নালিশি মামলা হলেই হবে না,
সাথে সাথে অভিযোগকারীকে প্রমাণ করতে হবে, আন্ডারলাইন করেন, খালাস আদেশে আইনগত ভুল আছে, এরর অফ ল। আইনগত ভুলের ইংরেজি কি? এরর অফ ল। এবং উক্ত আইনগত ভুলের কারণে ন্যায় বিচার ব্যর্থ হয়েছে, ওকেশনিং ফেইলার অফ জাস্টিস। দেন নির্মলের কি প্রশ্ন আছে, দেন নির্মল নেন। স্যার, আমার প্রশ্ন হচ্ছে যে অভিযোগ অভিযোগকারী অভিযোগকারীর মামলায় আসামি খালাস পেলো, অভিযোগকারী মানে আপিল করলো, আপিলে আপিলও খালাস দিল। এখন ওই ক্ষেত্রে কি অভিযোগকারী আর দ্বিতীয় আপিল করতে পারতেছে না, না, কিন্তু ওই ক্ষেত্রে কি পিপি আপিল করতে পারবে পারবে। শেয়ার মামলায়? ঠিক আছে স্যার। একটা জিনিস খেয়াল করবেন, সেটা হলো যে যখন কোনো মামলা দায়রা জজের কাছে যায় তখন আর ওই মামলা শেয়ার মামলা থাকে না। তখন আপনারা কোর্টে যারা প্র্যাকটিস করেন তারা কি জানেন, সেশনস নাম্বার পড়ে না? জি। তো ওখানে আপিলও যদি করে আর শেয়ার মামলা থাকলোই, সেটা বিধান নাই, সেটা মনে করেন থাকলোই, কিন্তু আমরা এই যে যে পড়ে এসেছি 265 ক, মনে আছে যে দায়রা আদালতে অভিযোগকারী পক্ষে সব মানে আপনার এই যে দায়রা আদালতে সবার মানে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করবে কে? পিপি, মনে আছে? তো ওই জায়গা তো বলে নাই যে জিয়ার মামলা শেয়ার মামলা, দায়রা আদালতে কোনো মামলা গেলেই রাষ্ট্রপক্ষে সেটা পরিচালনা করবে কে? পিপি। রাষ্ট্রপক্ষেরও পক্ষপাত রয়েছে। বুঝছেন নির্মল? বুঝতে পারছি। নির্মল বুঝবেন না কোনো কথা হলো, তাই না? এখন ভাই আমরা দুইটার, পিপির আপিল আর অভিযোগকারী আপিলের ভিতর পার্থক্য খুঁজি। দেখেন, যে আপিল করতে পারে 417 এক ধারায় বলে দিবেন পাবলিক প্রসিকিউটর খালাস আদেশের বিরুদ্ধে আপিল করতে পারে। 417 ধারায় অভিযোগকারী খালাস আদেশের বিরুদ্ধে আপিল করতে পারে। তারপরে দেখেন, মূল মামলায় বা আপিলে প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে পাবলিক প্রসিকিউটর আপিল করতে পারে। মানে পিপি মূল মামলায় খালাস দিলেও পারে, আপিলে খালাস দিলেও পারে, কিন্তু শুধুমাত্র মূল মামলায় প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে অভিযোগকারী আপিল দায়ের করতে পারে। এরপরে আসেন যে সকল মামলায় প্রযোজ্য, পাবলিক প্রসিকিউটর বল দিবেন যে কোনো মামলায়, আন্ডারলাইন করেন, জিআর সিআর মামলায়, ওয়েদার জিআর অর সিআর। আচ্ছা, জিআর সিআর বুঝেন না কেউ আছেন এই জায়গা? এই লুপস্তানা, স্যার লুপস্তানা, জিআর মামলা সিআর মামলা কাকে বলে বলেন? স্যার জিআর মামলা আছে থানায় করে, আর সিআর আর মামলা সিআর মামলা আছে ম্যাজিস্ট্রেটের কাছে দায়ের করে। কার কাছে? ম্যাজিস্ট্রেটের কাছে আর কি, আদালতে গিয়ে। কোন ম্যাজিস্ট্রেট স্যার মনে আছে? ওই যে এখতিয়ার সম্পূর্ণ। ঠিক আছে, বলে দেবেন যে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট। না মনে থাকলে যে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে। 190 ধারায় বলছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা বিশেষ ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে কখনো শেয়ার মামলা করা যায় না। হ্যাঁ বলেন মাকসুদা, বলেন। স্যার এই এই জিআর মামলার ধারাটা কত স্যার? শেয়ার মামলার ধারা, জি স্যার। শেয়ার মামলায় এমনি নর্মালি দায়ের করা হয় 200 ধারায়। 200 ধারা মানে হলো 200 ধারায় জবানবন্দি নাই। জবানবন্দি নেওয়ার পরে ম্যাজিস্ট্রেট অনেক কিছু ওনার হাতে অপশন আছে। আপনাদের একটু মনে করাই দিই, উনি ইচ্ছা করলে ফেরত দিতে পারে 201-এ, তদন্ত অনুসন্ধান দিতে পারে 202, খারিজ করে দিতে পারে 203, তারপরে আমলে নিতে পারে 190। 190টা আমলে নেওয়া মানে হলো 204-এর সমন অথবা ওয়ারেন্ট। এই তো অনেকগুলো। অথবা ওনার কাছে যদি মনে হয় যে এই মামলা শেয়ার ফরম্যাটে হওয়া উচিত না, তাহলে 156(3) ধারায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা বলবে যে তুমি এটা জিআর হিসেবে, মানে তুমি এটা এফআইআর হিসেবে রেকর্ড করো। আচ্ছা, জি স্যার। জি স্যার। তাহলে দেখেন, পাবলিক প্রসিকিউটর যে কোনো মামলায়, জিআর বা সিআর উভয় মামলায় প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল করতে পারে। অপরদিকে অভিযোগকারী শুধুমাত্র নালিশি মামলায় প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল করতে পারে
শুধুমাত্র নালিশি মামলা হলেই হবে না, একই সাথে অভিযোগকারীকে প্রমাণ করতে হবে যে, আন্ডারলাইন করেন, যে খালাস আদেশে কি আছে, আইনগত ভুল আছে এবং উক্ত ভুলের কারণে ন্যায় বিচার ব্যাহত হয়েছে। এরর অফ ল ওকেশনিং ফেইলার অফ জাস্টিস। আপনারা যারা যারা মনে করেন যে ইংরেজি বুঝেন না, ইংরেজি ভীতি, আপনার তো ইংরেজিতে কথা বলার দরকার নাই, এই বইতে যতটুকু ইংরেজি আছে চেষ্টা করবেন এইটুকু বুঝার। খালাসের ক্ষেত্রে দ্বিতীয় আপিল দেখেন, পাবলিক প্রসিকিউটর দ্বিতীয় আপিল করতে পারে, আগে বলছি না? খালাসের ক্ষেত্রে পিপি দ্বিতীয় আপিল করতে পারে, কারণ পাবলিক প্রসিকিউটর মূল মামলায় বা আপিলে প্রদত্ত খালাস আদেশের উভয় ক্ষেত্রেই আপিল করতে পারে। অপরদিকে পরেরটা যদি দেখেন, অভিযোগকারী দ্বিতীয় আপিল করতে পারে না। তিনটে স্টার দেন। অভিযোগকারী খালাসের ক্ষেত্রে দ্বিতীয় আপিল করতে পারে? পারে না, কারণ অভিযোগকারী আপিলে প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল করতে পারে না। বুঝছেন ফেরদৌস সাহেব? জটিল লাগে? জটিলের কিছু নাই, প্রথম প্রথম পড়তেছেন তো একটু জটিল লাগতে পারে। দেখেন, বাট আমি তো আপনাদের খুব মানে সহজবদ্ধ ভাবে উপস্থাপন করলাম যে ম্যাজিস্ট্রেট খালাস দিলেই আপিল দায়রা জজের কাছে, দায়রা আদালত খালাস দিলে হাইকোর্টে। এটা প্রথম, এটা মনে রাখবেন। আর জিআর সিআর উভয় খালাসের বিরুদ্ধে আপিল করতে পারে পিপি, পিপি দুইবারও আপিল করতে পারে। আর শুধুমাত্র সিআর মামলা আপিল করতে পারে নালিশকারী, নালিশকারী আপিল করতে পারে একবার। এই হলো কথা। আমরা চলে এসেছি তামাদি মেয়াদ। দেখেন, খালাসের বিরুদ্ধে পাবলিক প্রসিকিউটর গোল দিবেন 6 মাসের মধ্যে আপিল দায়ের করতে পারে তামাদি আইনের 157 অনুচ্ছেদ। আন্ডারলাইন করেন 157। এটা একটু খেয়াল করেন, এই আপিলটা সে দায়রা জজের কাছে করুক আর হাইকোর্টে করুক, পিপি খালাসের বিরুদ্ধে আপিল করলেই তামাদি মেয়াদ কতদিন? 6 মাস। অভিযোগকারী খালাসের বিরুদ্ধে আপিল করতে পারে, গোল দিবেন 60 দিনের মধ্যে, ফৌজদারি কার্যবিধি 417(3)। এটা তামাদি আইনে বলে নাই, এটা বলেছে কোথায়? ফৌজদারি কার্যবিধিতে বলা আছে 417 উপধারা 3। জি, এই নেন, এত কথা করছেন, নেন কষ্ট করে নেন, বলেন। রাষ্ট্রদ্রোহিতা মামলায় দণ্ড দিলে আপিল করতে হবে স্যার হাইকোর্টে বিভাগে। আর যদি ওই আদালত যদি খালাস দেয় তাহলে আপনি সেই আদেশের। ধন্যবাদ, ভালো প্রশ্ন করছেন। রাষ্ট্রদ্রোহিতার মামলায় প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে আমরা আপিল করছি কোথায়? হাইকোর্ট। কিন্তু রাষ্ট্রদ্রোহিতার মামলায় যদি প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট খালাস দেয় তাহলে আপিল কোথায় যাবে? আমরা এই জায়গায় কোনো বিশেষ বিধান করছি নাই। তো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট খালাস, নরমালি ম্যাজিস্ট্রেট খালাস দিলে কোথায় আপিল হয়? দায়রা জজ। তাহলে রাষ্ট্রদ্রোহিতার মামলায় খালাস দিলেও আপিল কোথায়? দায়রা জজের কাছে। বুঝছেন? প্রশ্ন আমি করতাম, বাট আপনি করে ফেলছেন। অনেকে এটা ভুল উত্তর দিতেন, রাষ্ট্রদ্রোহিতা শুনলেই দৌড় দিয়ে চলে যায় হাইকোর্টে, বাট দণ্ডাদেশের ক্ষেত্রে হাইকোর্ট, আর খালাসের ক্ষেত্রে কোথায়? দায়রা জজ আদালত। এখন আমরা চলে আসি খালাস আদেশের বিরুদ্ধে সংবাদদাতার প্রতিকার। সংবাদদাতা মানে কে? ইনফরমেন্ট। সংবাদদাতা কি জিআর মামলায় থাকে নাকি সিআর মামলায় থাকে? বলেন। জিআর মামলায় থাকে। প্রাথমিক তথ্য বিবরণীর ভিত্তিতে দায়েরকৃত এফআইআর বা জিআর মামলায় খালাস আদেশের বিরুদ্ধে 417(1) ধারার অধীন সরকার পাবলিক প্রসিকিউটরকে আপিল করার নির্দেশ দিতে পারে। 417(1) ধারায় শুধুমাত্র রাষ্ট্রপক্ষ বা পাবলিক প্রসিকিউটরকে খালাস আদেশের আপিল করার অধিকার দেওয়া হয়েছে। এই ধারায় আন্ডারলাইন করবেন, সংবাদদাতা বা অভিযোগকারীর খালাস আদেশের বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ নাই। অর্থাৎ জিআর মামলায় শুধু আপিল করতে পারে কে? পিপি। কিন্তু জিআর মামলায় কখনোই ইনফরমেন্ট বা নালিশকারী এরা কিন্তু আপিল করতে পারে না। নালিশকারী তো প্রশ্নই উঠে না, এই জায়গায় কি নালিশকারী আছে? নাই। আছে সংবাদদাতা, সেও আপিল করতে পারে না। কিন্তু যদি রাষ্ট্র বা পাবলিক প্রসিকিউটর খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের না করে, দেন জিআর মামলায় পিপির আপিল করার কথা, বাট পিপি আপিল করেই নাই। পিপি আপিল
করেই নাই। এখন প্রতিকার কি? উক্ত ক্ষেত্রে গোল্ডেন সংবাদদাতা রিভিশন দায়ের করতে পারে। 3টে স্টার দেন। পিপি আপিল না করলে সংবাদদাতার প্রতিকার কি? রিভিশন। টাকা পয়সা না পাইলে এ আবার পরীক্ষার খাতায় লেখা যাবে না। দেখেন, আচ্ছা দেখেন, 417 ধারায় গোল্ডেন অভিযোগকারী খালাস এর বিরুদ্ধে আপিল দায়ের করতে পারে। 417 ধারায় সংবাদদাতা বা সাক্ষীকে আপিল করার অধিকার দেওয়া হয়নি। 417 মানে হলো নালিশকারী, সিআর মামলা। আব্দুল কালাম বনাম মোহাম্মদ জুলফিকার, 44 DLR 1992 594। অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে দণ্ড বৃদ্ধির জন্য রাষ্ট্রপক্ষ আপিল না করলে সংবাদদাতা আপিল করতে পারে না। কারণ অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে সংবাদদাতা আপিল করতে পারে না। এটা পরে পড়বো, সমস্যা নাই। আমরা জেনে রাখা ভালো, তো একটা গুরুত্বপূর্ণ কথা বলা আছে, এটা একটু পড়ি। দেখেন, যে ক্ষেত্রে খালাসের বিরুদ্ধে আপিল দায়ের করা হয় কিন্তু আপিলটি প্রত্যাখ্যান করে, তখন উক্ত প্রত্যাখ্যান আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে না, কিন্তু রিভিশন দায়ের করা যাবে। 417-4 4টে স্টার দেন। আমি ব্যাখ্যা দিচ্ছি, আগে স্টার দেন। আপনি আপিল করছিলেন, এখন আপনার আপিলটা প্রত্যাখ্যান করে দিছে, রিজেক্ট করে দিছে, শুনেই নাই, তাহলে ওই আদেশের বিরুদ্ধে আর দ্বিতীয়বার আপিল করা যাবে না, করা যাবে কি? রিভিশন। এই কথাটাই বলছে 417-4-এ। কিন্তু যদি আপনি আপিল করছেন, আপিল শুনে মিলে খালাস আদেশ বহাল রাখছে, তাহলে আবার ওই আদেশের বিরুদ্ধে কি করা যেত? আপিল করা যেত। কিন্তু আপনি আপিল করেছেন খালাস আদেশের বিরুদ্ধে, আপনার আপিলটা যদি রিজেক্ট করে, এই ক্ষেত্রে আর কি করা যাবে না? আপিল করা যাবে না। কি করা যাবে বলেন? রিভিশন। এই কথাটা বলা আছে কততে? 417-র। তো মোটামুটি এলএলবি তে তো সব এগুলো আপনারা পড়ে আসছেন কষ্ট করে, মনে তো থাকার কথা। খুব বেশি দিন আগে তো এলএলবি পরীক্ষা দেন নাই। স্যার এত ব্যাখ্যা ছিল না। দেখেন, আচ্ছা, ফৌজদারি মামলায় দ্বিতীয় আপিল কি করা যায়? কি মনে হয়, করা যায় কিনা? দণ্ডাদেশের ক্ষেত্রে করা যায় না, খালাসের ক্ষেত্রে করা যায়। কে করতে পারে? পিপি। বুঝছেন? সো এই মানে দ্বিতীয় আপিলের যে বিধান, এটার আমি বিস্তারিত পড়লাম না। আচ্ছা, একটু পড়েই দিই, তারপরে আপনাদের অস্পষ্টতা থাকবে। দেখেন, এই ইমন কো, দেখেন, শুধুমাত্র পাবলিক প্রসিকিউটর খালাস আদেশের বিরুদ্ধে দ্বিতীয় আপিল দায়ের করতে পারে 417-1, কিন্তু অভিযোগকারী দ্বিতীয় আপিল করতে পারে না। উদাহরণে যদি আমরা চলে আসি, যে ম্যাজিস্ট্রেট কোনো আসামিকে খালাস দিলে সেই খালাস আদেশের বিরুদ্ধে পাবলিক প্রসিকিউটর 417-1 খ ধারায় দায়রা জজ কোর্টে আপিল দায়ের করতে পারে। নাকি? ম্যাজিস্ট্রেট খালাস দিলে, ধারা বাদ দেন, ম্যাজিস্ট্রেট খালাস দিলে আপিল হয় কোথায়? দায়রা জজের কাছে। উক্ত দায়রা জজ আপিল শুনানি করে যদি আসামিকে খালাস দেয়, তাহলে উক্ত খালাসের আদেশের বিরুদ্ধে পাবলিক প্রসিকিউটর পুনরায় দ্বিতীয় আপিল দায়ের করতে পারবে। পারবে কিনা? পারবে। কারণ পাবলিক প্রসিকিউটর বলতেন বিচারে বা আপিলে উভয় ক্ষেত্রে প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল করতে পারে। পিপি বিচারে খালাস দিলেও পারে, আপিলে খালাস দিলেও পারে। সিআর মামলায় ম্যাজিস্ট্রেট বিচার শেষে অভিযুক্তকে খালাস প্রদান করে। উক্ত খালাস আদেশের বিরুদ্ধে অভিযোগকারী 417-2 খ ধারা অনুসারে দায়রা জজের নিকট আপিল করে। সিআর মামলায় ম্যাজিস্ট্রেট খালাস দিলে উনি তো দায়রা জজের কাছে আপিল করবে। দায়রা জজ আপিল শুনানি শেষে অভিযুক্তকে খালাস দিছে, দায়রা জজ ওই খালাস আদেশ কি রাখছে? বহাল রাখছে। এই ক্ষেত্রে অভিযোগকারী হাইকোর্ট বিভাগে দ্বিতীয় আপিল করতে পারবে না, কারণ আপিলে প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে অভিযোগকারী কোনো আপিল করতে পারে না। কারণ অভিযোগকারী শুধুমাত্র মূল মামলায় খালাস দিলেই আপিল করতে পারে। অভিযোগকারী শুধুমাত্র বিচারিক আদালত কর্তৃক প্রদত্ত
খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারে। বুঝছেন? এই আপিলটা পাবলিক প্রসিকিউটর করে তদন্ত করা জি, কিন্তু অভিযোগকারী দুইবার পারবে না। এখন খালাসের আপিলের যে সময়, এটা আর এই জায়গায় আলাদা করে পড়তেছি না, অলরেডি জানি যে পিপি খালাসের বিরুদ্ধে আপিল করলে তামাদি মেয়াদ কত, 6 মাস। তামাদি আইনের কত অনুচ্ছেদ, 157। আর নালিশকারী আপিল করলে কতদিন, 60 দিন। 417-3, 417-3। তো বিগত বছরের প্রশ্ন যদি আমরা একটু পড়ি, দেখেন যে ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে হবে ড্যাশের কাছে। ম্যাজিস্ট্রেট খালাস দিলে কার কাছে আপিল করবেন? খুব সহজ কিন্তু। পরের প্রশ্নটা যদি দেখি, নালিশি মামলায় আসামি খালাস পেলে উক্ত আদেশের বিরুদ্ধে কতদিনের মধ্যে আপিল করতে হয়? নালিশি মামলায় দিছে, তাহলে কতদিন, 60 দিন। তারপরে প্রশ্নটা বেশ ইন্টারেস্টিং, দেখেন খালাস আদেশের বিরুদ্ধে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 অনুযায়ী আপিল দায়েরের তামাদি মেয়াদ বলে নাই, সিআর জিআর কিছু বলে নাই। অপশন দেখেন, এক জায়গা বলছে 6 মাস, এক জায়গা আছে 180 দিন। কোনটা হবে উত্তর? কোনটা হবে উত্তর বলেন? 6 মাস সরাসরি বলা আছে, 6 মাস। যদি 6 মাস শব্দটা না থাকতো তাহলে উত্তর হতো কত, 180 দিন। ধরেন ওনার নাম, আপনার নাম কি, নির্মল দাস নাকি? তো এক অপশনে আছে নির্মল দাস আর একটা হলো দাস নির্মল। সঠিক কোনটা? নির্মল দাস। যদি নির্মল দাস কোনো অপশনে না থাকতো তাহলে উত্তর হতো দাস নির্মল। বা কষ্টের নদী, দুঃখের সাগর, যা যা আছে সেগুলো হতো আর কি। তারপরের প্রশ্নটা দেখেন, জিয়ার মামলায় খালাস আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল না করলে, জিয়ার মামলায় খালাস আদেশের বিরুদ্ধে পিপি আপিল করে নাই, তাহলে এখন হবে কি, সংবাদদাতা করবে। এই তো আপনারা পেরে যাচ্ছেন। দেখেন তারপরেরটা দেখেন, যুগ্ম দায়রা জজ প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল করতে হয় কোথায়? যুগ্ম দায়রা জজ যদি খালাস দেয়, আমরা জানি যে দায়রা আদালতের কেউ খালাস দিলে আপিল কোথায়? হাইকোর্টে। তাহলে উত্তর হাইকোর্ট। ঠিক আছে। তারপরেরটা দেখেন, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল হবে কার কাছে? দায়রা জজের কাছে নাকি? আচ্ছা, আর একটা জিনিস একটু শিখাই দিই, সেটা হলো যে আমরা 144 and 145 মনে আছে ওই জায়গা? হ্যাঁ, খটকাল সারাবো, আগে আমার কথা শুনেন। 144, 145 এর আদেশগুলো কে দেয়? নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট। উনরাও যদি কোনো আদেশ দেয়, রিভিশন হবে দায়রা জজের কাছে। কার কাছে? দায়রা জজের কাছে। আপিল নাই, জি আপিলের কথা বলে বলছি, ওই ক্ষেত্রে তো আপিল নাই। কিন্তু আপিল ওই যে যেটা মনে রাখা দরকার সেটা হচ্ছে পরে পড়বানি, যে শান্তি রক্ষা বা মুচলেকার আদেশ দিলে আপিলটা হয় কোথায়? দায়রা জজ। সেটা সামনে আসতেছি। যাই হোক, পি পাস সাহেব কি প্রশ্ন করে ওনারে দেন। স্যার এখানে এই যে আমি বলতে চাইছিলাম যে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রদত্ত খালাসের বিরুদ্ধে আপিল হবে, এটা তো দায়রা জজে, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু অনেক সময় তো আমরা দেখা যায় যে প্রথম শ্রেণীর মানে ইসের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা ইসের দ্বিতীয় আদালত, তৃতীয় আদালত এইভাবে থাকে, শুধু জুডিশিয়াল। এই ক্ষেত্রে তো আমরা সিপে করি, এটা চিফ জুডিশিয়ালে করি এটা, এই আপিলটা। আপিল চিফ স্যারের কাছে করেন? খালাসে না স্যার, ইসের সাজার বিরুদ্ধে করি। এই যে আমরা পড়তেছি কি, খালাসের বিরুদ্ধে কি পড়তে প্রশ্ন করেন? আমার বোঝার একটা খটকা লাগছে, হ্যাঁ হ্যাঁ, আমি বললাম। খালাসের বিরুদ্ধে আপিল লিখতে দুইটা আদালতের আছে, একটা হলো দায়রা জজ আর একটা হলো হাইকোর্ট বিভাগ। তো এই দুইটা ছাড়া আর কখনোই খালাসের বিরুদ্ধে আপিল হবে না। খটকা কি ছটছে? হ্যালো। আচ্ছা দেখেন ভাই, এছাড়া অন্যান্য যে প্রশ্ন আছে এগুলা পেরে যাবেন। এই বাসায় বসে সব প্রশ্ন পড়বেন, পড়ার পরে যদি কোনো প্রশ্ন না বুঝেন আমরা এসে জিজ্ঞাসা করবেন। ঠিক আছে। এই জায়গা বেশ গুরুত্বপূর্ণ কতগুলো প্রশ্ন আছে, এগুলো পড়বেন।
কোনো প্রশ্ন যদি না বুঝেন অবশ্যই আমারে কি করবেন, জিজ্ঞাসা করবেন। তো তার মধ্যে সব শেষের দুইটা প্রশ্ন একটু পড়ি, দেখেন সব শেষের 30 আর 31। যুগ্ম দায়রা জজ 5 বছর বা 5 বছরের কম কারাদণ্ড দিলে আপিল করতে হবে ড্যাশ, এবং যুগ্ম দায়রা জজ খালাস দিলে আপিল করতে হবে ড্যাশ। কি হবে? 5 বছরের কম কারাদণ্ড দিলে আপিল হবে দায়রা জজ, আর খালাস দিলে আপিল হবে কোথায়? হাইকোর্টে। বুঝছেন? 31 নাম্বার প্রশ্নটা যদি পড়ি, যে যে ক্ষেত্রে খালাসের বিরুদ্ধে আপিল দায়ের করা হয় কিন্তু আপিলটি আদালত প্রত্যাখ্যান করে, রিজেক্ট করে, উক্ত প্রত্যাখ্যান আদেশের বিরুদ্ধে কি করতে হবে? আপিল করা যায় না, কিন্তু কি করা যায়? রিভিশন করা যায়। 417 কত? 4। তো খালাস আদেশের বিরুদ্ধে আমরা যে আপিল পড়লাম, আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন। নেন ইসমাইল, কি প্রশ্ন করবেন? নেন। 31-এর ওইখানে আছে রিভিশন দায়ের করা যায় মানে হ্যাঁ গতে, আর এখানে আছে আপিল করা যায় না কিন্তু রিভিশন করা যায়। হ্যাঁ, দুটো কথা আসছে কিন্তু। ধন্যবাদ। আমার ওই এমসিকিউ মানে কি বলেন? এমসিকিউ মানে কি? মাল্টিপল চয়েস কোশ্চেন নাকি? এই জায়গায় আপনার 4টেই উত্তর হইতে পারে, কিন্তু 4টের ভিতরে সবচেয়ে বেশি যেটা যৌক্তিক সেটা হবে উত্তর। দেখা গেল কটা 50% যৌক্তিক, খ 60%, গ 80%, কিন্তু ঘটা 100%। ঠিক আছে, তাহলে সেটা হবে আমার উত্তর। তাহলে আমাদের ইসমাইল সাহেব বলছে যে স্যার, এই জায়গায় যে যে ক্ষেত্রে খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যায় কিন্তু প্রত্যাখ্যান করে উক্ত আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করা যায়, এটা তো সঠিক। এটা না হয়ে উত্তর কেন আপিল করা যায় না রিভিশন করা যায়, এটা কেন হলো? দেখেন, গতে রিভিশন দায়ের করা যায়, এটা কিন্তু গয়ের মধ্যেও আছে, আছে না? আছে, সাথে আর একটু যোগ করছে কি আপিল করা যায় না। তো আপনি যদি ওই খ না নেন তাহলে উত্তর আবার কাউন্ট করতে খ আর গ। খতে বলছে কি আপিল দায়ের করা যায় না বা রিভিশন দায়ের করা যায়, বাট এই দুইটাই আছে কিসের ভিতরে? গয়ের ভিতরে। তো উত্তর হবে কোনটা? আপিল করা যায় না কিন্তু রিভিশন করা যায়। বুঝছেন? ধরেন এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন আসছে যে নির্মলের ছবি দিয়ে বললো যে এই ছেলেটির নাম কি। এক অপশনে আছে ধরেন নির্মল, এক অপশনে আছে দাস, এক অপশনে আছে কষ্টের নদী, আর এক অপশনে ঘতে আসে যে নির্মল দাস। তাহলে উত্তর কিন্তু সবগুলাই সঠিক হয়, বাট যৌক্তিক কোনটা? নির্মল দাস। আচ্ছা, কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের প্লিজ? খালাস নিয়া, দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল আমরা পড়লাম, খালাসের বিরুদ্ধে আপিল আমরা পড়লাম, এই দুইটা বিষয় নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন। হ্যাঁ অবশ্যই যাবে, নেন এই যে নেন, বলেন। স্যার, মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের মেয়াদ হচ্ছে 7 দিন। হ্যাঁ, এই 7 দিনের ভিতরে আসামি বা আসামির বৈধ প্রতিনিধিকে যদি আপিল করা থেকে বিরত রাখা হয় জোরপূর্বক, সেক্ষেত্রে কোনো প্রতিকার আছে কিনা? আচ্ছা, যদি জোরপূর্বক আমরা আপিল করতে না দেয়, পরবর্তীতে আপিল করা যাবে বিলম্ব মওকুফের আবেদন সহ, যে আমারে এভাবে আপিল করতে দেওয়া হয়নি, এটা আবার আমরা ওই তামাদি আইনে চলে যাবো, 5 ধারায় বিলম্ব মওকুফের দরখাস্ত করবেন যে আমার আপিল করতে দেওয়া হয়নি। ঠিক আছে? আর এমন না যে আপনি আপিল না করলেই সাথে সাথে 8 দিনের মাথায় আপনার মৃত্যুদণ্ড কার্যকর করবে, বিষয়টা তা না। মৃত্যুদণ্ড কার্যকর করতে বেশ সময় সাপেক্ষ ব্যাপার। আগে আপনারা দেখবে যে আপনি আপিল টাপিল করেন কিনা। আর এত নিষ্ঠুর কাজ কারা করছে? মানে তারে তো মৃত্যুদণ্ড দিয়েই ফেলছে, তারপরে আবার মিশা সওদাগর করছে বোধহয় যে আপিল করতে দেবো না, উকিল দিয়ে বাইন্ধে রাখছে যে। আচ্ছা, আমাদের একটু বিরতি, 5টা মিনিট বিরতি, তারপরে আবার শুরু করি। শাকিল, চা খাওয়ান। আমরা এখন চলে আসি অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল। দেখেন, অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল বোঝার জন্য দণ্ডের বিরুদ্ধে যে আপিল আছে এটা আপনার বুঝতে হবে। দণ্ডের বিরুদ্ধে আপিলটা যদি আপনি ভালোভাবে বুঝেন তাহলে অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল বোঝা ইজি। তো তার আগে আহ
ক্রস আপিল আসলে কাকে বলে এটাকে বুঝেন। ক্রস আপিল আমাদের ফৌজদারি কার্যবিধিতে শুধু ক্রস আপিল টার্মটা কোথাও নাই, কোনো ধারাই নাই, বুঝছেন? বাট ক্রস আপিল হলো যে আদালত আদেশ দিছে একটা, বাট ওই আদেশের বিরুদ্ধে দুই পক্ষই আপিল করছে, বাদী এবং আসামি দুইজনই অ্যাগ্রিড, তখন ওই আপিলটাকে কি বলে? ক্রস আপিল বলে। কেমনে একটু যদি ব্যাখ্যা দেই, যে ধরেন আহ যদি এইভাবে বলি যে ধরেন একজন আসামিকে 1 বছরের কারাদণ্ড দিছে। এখন আসামি তো আপিল করবে, কারণ তার কাছে একদিন কারাদণ্ডও বেশি। তো একজন আসামিরা যদি কারাদণ্ড দেয় তাহলে আসামি আপিল করবে। আবার এই ক্ষেত্রে যে মামলা করেছে সেও আপিল করতে পারে, তার কাছে মনে হইতে পারে যে এই যে যে কারাদণ্ডটা দিছে এই কারাদণ্ডটা তার কাছে কম হয়ে গেছে, ওই আসামির আরো কারাদণ্ড হওয়া উচিত ছিল। তো তাহলে দণ্ডাদেশের ক্ষেত্রে দুইটা আপিল হয়, একটা হলো দণ্ডাদেশের বিরুদ্ধে আর একটা হলো অপর্যাপ্ত দণ্ডাদেশের মানে দণ্ড বৃদ্ধির জন্য, আর একটা হলো দণ্ডাদেশের বিরুদ্ধে। তো দণ্ডা বৃদ্ধির জন্য করে হলো বাদী পক্ষ, আর দণ্ডাদেশের বিরুদ্ধে করে কে? আসামি, দণ্ডিত ব্যক্তি। তো এখন এই অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে যে আপিল, এই আপিল সম্পর্কে আলোচনা করা হয়েছে 417 ক। কত বলেন? 417 ক বা 417A ক্যাপিটাল এ। এখন এই অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে ওই খালাসের মতোই আপিল করতে পারে দুইজন, পিপি পারে, আর পারে হলো কে? নালিশকারী। নালিশকারী বা অভিযোগকারী কে কে পারে? পিপি পারে, আর নালিশকারী বা অভিযোগকারী। জি, মানে দণ্ড বৃদ্ধির আপিল ওই খালাসে যারা যারা করতে পারে, দণ্ড বৃদ্ধির আপিলও তারা তারাই করতে পারে। তো আমরা পড়বো পরে, আগে আমার কথা শুনেন তাহলে আপনার জন্য ইজি হবে। যে দণ্ড বৃদ্ধির আপিল পিপি যদি করে চলে যাবে হাইকোর্টে, তাতে ওই দণ্ডটা যেই দেখ না কেন, একেবারে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে দায়রা জজ যেই দণ্ড দেখ না কেন, পিপি যদি দণ্ড বৃদ্ধির আপিল করে, পিপির আপিল চলে যাবে কোথায়? হাইকোর্টে। হ্যাঁ, ধরেন একটা জিআর মামলায় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 1 মাস কারাদণ্ড দিছে। এখন যদি রাষ্ট্রপক্ষ মনে করে যে এর কারাদণ্ড 1 মাস না, এর আরো বেশিও দরকার, তাহলে তৃতীয় পক্ষের ম্যাজিস্ট্রেটের যেহেতু জিআর মামলা, পিপি আপিল করবে দণ্ড বৃদ্ধির কোথায়? হাইকোর্ট। দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট দিলে কোথায়? হাইকোর্ট। চিফ স্যার দিলে কোথায়? হাইকোর্ট। যুগ্ম দায়রা জজ দিলে কোথায়? হাইকোর্ট। তাহলে মূল কথা হলো যে দণ্ড বৃদ্ধির ক্ষেত্রে পিপি আপিল করলেই চলে যাবে কোথায়? হাইকোর্ট। তাতে ওই দণ্ডটা যেই দেখ না কেন। বুঝলেন কিনা ইসমাইল? কি প্রশ্ন আছে বলেন। হ্যাঁ, আপিল করবে। দণ্ড সাজা দিচ্ছে একটা আসামিরে, হ্যাঁ, যখন আপিল করবে তখন তো সে সাজা বৃদ্ধির জন্য আপিল করবে। সাজা, হ্যাঁ বৃদ্ধির জন্য আপিল করবে না, হ্যাঁ পিপি অথবা বাদী। হ্যাঁ, জিআর মামলায় করবে সর্বদা পিপি। পিপি, হ্যাঁ। তো এখন কি প্রশ্ন আছে সেটা বলেন। তাহলে যেসব আপিল দায়রা জজ কোর্টে করা হয়, দায়রা আদালতে, দায়রা জজের নিকটে, উনিও তো সেই দণ্ড বৃদ্ধির জন্য করে না যখন দায়রা আদালতে আপিল করে। আগে আমার কথা বুঝেন। বিচার শেষে যদি কোনো আসামিরে দণ্ড দেয় এবং রাষ্ট্রপক্ষ মনে করতেছে যে এই দণ্ডটা অপর্যাপ্ত হয়ে গেছে, অপর্যাপ্ত মানে কম হয়ে গেছে, তাহলে পিপি এই দণ্ড বৃদ্ধির আপিল করবে কোথায়? হাইকোর্টে। সহজ কথা। দায়রা জজের প্রশ্ন আসতে থেকে আমার তো দায়রা জজের কাছে আপিল যাচ্ছে না, আপিল যাচ্ছে কোথায়? হাইকোর্টে। নট অনলি চিফ জুডিশিয়াল, দায়রা আদালত দিলেও চলে যাবে কোথায়? হাইকোর্টে। বুঝছেন? এখন যদি নালিশকারী আপিল করে দণ্ড বৃদ্ধির, তাহলে নালিশকারী আপিলটা কোথায় যাবে? নালিশকারীর আপিলটা আচ্ছা আপনারা আমি কয়েকটা উদাহরণ দিই, শুনেন। ধরেন একজন তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট একজন আসামিকে একটা জিআর মামলায় 1 মাসের কারাদণ্ড দিচ্ছে। তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ দিতে পারে কত বলেন তো? 2 বছর। দিছে কত? 1 মাস। 1 মাস। এখন এই তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটের দণ্ডের বিরুদ্ধে আসামি আপিল করবে কোথায়?
চিফ চিফ স্যারের কাছে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে কত দাঁড়ায়? 407 দাঁড়ায়। আর রাষ্ট্রপক্ষ মনে করতেছে যে এর দণ্ড 1 মাস কম হয়ে গেছে, এর দণ্ড আরো বাড়ানো দরকার, তাহলে পিপি আপিল করবে 417 কতে? হাইকোর্ট। বুঝেন কিনা? 417 কতে কোথায়? হাইকোর্ট। তাহলে এক দণ্ডাদেশের ভিত্তিতে আপিল হচ্ছে দুইটা, বাট আসামি করতেছে চিফ স্যারের কাছে আর পিপি করতেছে কোথায়? হাইকোর্ট। এইটুকু বুঝতেন? আচ্ছা, এখন যদি এরকম হয়, ধরেন নালিশি মামলা, নালিশি মামলায় তো আর তাহলে দণ্ড বৃদ্ধির আপিল, নালিশি মামলায় ধরেন তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 1 মাসের কারাদণ্ড দিছে, তাহলে এক্ষেত্রে আমি তো বাদী দণ্ড বৃদ্ধির আপিল করবে কোথায়? পিপি দণ্ড বৃদ্ধির আপিল করলেই চলে যেত কোথায়? হাইকোর্টে। কিন্তু নালিশের ক্ষেত্রে দণ্ড বৃদ্ধির আপিলের জন্য যাবে সংশ্লিষ্ট আদালতে, সংশ্লিষ্ট আদালতে। এখন কেমনে আপনি নির্ণয় করবেন যে সংশ্লিষ্ট আদালত কোনটা? দণ্ডাদেশের ক্ষেত্রে যেভাবে নির্ধারিত হতো সেইভাবে, মানে দ্বিতীয় তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে আসামি আপিল করতে কোথায়? চিফ স্যারের কাছে। তাহলে দ্বিতীয় তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে দণ্ড বৃদ্ধির আপিলও করবে কোথায়? চিফ স্যারের কাছে। বুঝছেন? প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে এর বিরুদ্ধে আসামি আপিল করতে কোথায়? দায়রা জজ। তাহলে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে নালিশকারী দণ্ড বৃদ্ধির আপিলও করবে দায়রা জজ। বুঝেন কিনা? তাহলে দণ্ড বৃদ্ধির ক্ষেত্রে পিপি যদি আপিল করে সরাসরি চলে যাবে কোথায়? হাইকোর্টে। আর যদি নালিশকারী আপিল করে তাহলে চলে যাবে কোথায়? সংশ্লিষ্ট আপিল আদালত। এখন সংশ্লিষ্ট আপিল আদালত বলতে কি বোঝাচ্ছে? ওই দায়রা দণ্ডাদেশের ক্ষেত্রে যেভাবে নির্ধারিত হয় সেইভাবে। বুঝছেন? এখন আমি তাহলে দুইটা উদাহরণ দিই। এর আগের যে উদাহরণটা দিলাম, যে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট একটা জিআর মামলায় দণ্ড দিছে 1 মাস, তাহলে জিআর মামলায়, তাহলে আসামি আপিল করবে চিফ স্যারের কাছে 407-এ, আর পিপি আপিল করবে হাইকোর্টে 417 ক দণ্ড বৃদ্ধির জন্য, নাকি? আর ওই মামলাটা যদি জিআর মামলা না হয়ে সিআর মামলা হতো, নালিশি মামলা, ধরুন যৌতুকের মামলায় 1 মাস কারাদণ্ড দিছে, তাহলে আসামি কিন্তু আপিল করতো 407 ওই চিফ স্যারের কাছেই। আবার যিনি নালিশকারী তিনিও আপিল করবে কোথায়? ওই চিফ স্যারের কাছে। বুঝেন কিনা? তো তখন ওই দুইটা আপিল একসাথে শুনে উনি অর্ডার দিবে। কিন্তু জিআর মামলার ক্ষেত্রে এক আপিল গেল হাইকোর্টে, আর এক আপিল কোথায়? চিফ স্যারের কাছে। ওই যে জিআর মামলায় তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে আসামি তো চিফ স্যারের কাছেই করলো, বাট পিপির আপিল চলে গেল কোথায়? হাইকোর্টে। তখন এই দুইটা আপিলও হাইকোর্ট বিভাগ এই ম্যাজিস্ট্রেট আদালতের আপিলটারে নিয়ে ট্রান্সফার করে ওনার কাছে নিয়ে উনি দুইটা আপিল একসাথে শুনে মিলে ডিসিশন দিবে। ক্রস আপিল বুঝেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা হাইকোর্ট নিয়ে নেবে যে দুই আপিলের শুনানি একসাথে করবে। বুঝতে পারছেন? আর সিআর মামলার ক্ষেত্রে তো আর হাইকোর্টে নেওয়া লাগতেছে না, কারণ দুইটা আপিল এক আদালতেই গেছে। তো এই হলো কাহিনী। মানে মূল যে কথা, দণ্ড বৃদ্ধির আপিল 417 ক। পিপি আপিল করলে দণ্ড বৃদ্ধির জন্য যে আদালতে দণ্ড দেখ না কেন, পিপি আপিল করলে চলে যাবে কোথায়? হাইকোর্টে। আর নালিশকারী যদি দণ্ড বৃদ্ধির বিরুদ্ধে আপিল করে, দণ্ড বৃদ্ধির জন্য আপিল করে সংশ্লিষ্ট আপিল আদালতে। দণ্ডাদেশের ক্ষেত্রে যেভাবে নির্ধারিত হয়, অপর্যাপ্ত দণ্ডাদেশের ক্ষেত্রেও সেভাবে। এ হলো মূল কথা। তো আমরা একটু পড়ি, প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, একটু পড়ি দেখেন। পিপাসায় বুঝছেন কিনা? দেখেন, ফৌজদারি কার্যবিধি 417 ক ধারায় অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের বিধান আছে। ফৌজদারি আদালত কর্তৃক প্রদত্ত দণ্ডাদেশ অপর্যাপ্ত হলে উক্ত দণ্ড বৃদ্ধির জন্য 417 ক ধারার বিধান অনুসারে পাবলিক প্রসিকিউটর বা অভিযোগকারী আপিল দায়ের করতে পারে। অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে মূলত দণ্ড বৃদ্ধির জন্য আপিল করা হয়। অতঃপর দেখেন যে যে অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে পারে, পাবলিক প্রসিকিউটর পারে 417 ক এর 1, আর অভিযোগকারী পারে কত? 417 ক এর 2। এরপরে আমরা চলে আসি অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে কোথায় আপিল করা যায়। হাইকোর্ট বিভাগে, 417 ক হাইকোর্ট বিভাগে। আর একটা হলো সংশ্লিষ্ট আপিল আদালত। এখন এখানে আমরা ছকে চলে আসি। দেখেন যে 417 ক ধারায় বলতেছে যে পিপি আপিল করলেই, দেখেন পিপি আপিল করলেই চলে যাচ্ছে কোথায়? হাইকোর্ট, 60 দিন, 155 অনুচ্ছেদ। আবার সিআর মামলার ক্ষেত্রে অভিযোগকারী আপিল করলে চলে যাচ্ছে কোথায়? সংশ্লিষ্ট আপিল আদালতে। এটাও কয়দিন? 60 দিন। তাহলে আপনার এটা বলছে 417 ক এর 2, 417 ক এর 2। এখানে একটা জিনিস মধ্যে দেখা সহজ, অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করলেই তামাদি ম্যাচ 60 দিন, তাতে পিপি করুক আর
নালিশকারী করুক। তো পিপিটা বলছে 155 অনুচ্ছেদে, আর নালিশকারীটা বলছে কত? 417 ক-2। এখন আমরা চলে আসি, একটু আলোচনা করি যে পাবলিক প্রসিকিউটর কর্তৃক অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। 417 ক-1 ধারায় বলা হয়েছে, যে কোনো আদালত কর্তৃক বিচারে প্রদত্ত যে কোনো দণ্ডের ক্ষেত্রে উক্ত দণ্ডের বিরুদ্ধে উহার অপর্যাপ্ততার কারণে বলতেন সরকার পাবলিক প্রসিকিউটরকে হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করার নির্দেশ দিতে পারে। তাহলে অপর্যাপ্ত মানে দণ্ড বৃদ্ধির ক্ষেত্রে পিপি আপিল করলেই চলে যাবে কোথায়? হাইকোর্টে। এ হলো কথা। অতঃপর পরের পেজে যদি আমরা আসি, 417 ক-2 ধারায় বলা হয়েছে, যে কোনো আদালত কর্তৃক বিচারে প্রদত্ত যে কোনো দণ্ডের ক্ষেত্রে উক্ত দণ্ডের বিরুদ্ধে উহার অপর্যাপ্ততার কারণে বল দিবেন অভিযোগকারী বা কমপ্লেইনেন্ট আপিল আদালতে আপিল দায়ের করতে পারে। এখন হোয়াট ইজ আপিল আদালত? আপিল আদালত বলতে সংশ্লিষ্ট আপিল আদালত, ওই দণ্ডাদেশের ক্ষেত্রে যেভাবে নির্ধারিত হতো সেইভাবে। কি নির্মল, বুঝছেন? এখন তাহলে আমরা পার্থক্যে আসি, যে পিপি দণ্ড বৃদ্ধির আপিল করলে কি পার্থক্য আছে, নালিশকারী দণ্ড বৃদ্ধির আপিল করলে, এই দুইটার ভিতরে অ্যাকচুয়ালি পার্থক্য কি? 417 ধারায় সরকারের নির্দেশ অনুসারে পাবলিক প্রসিকিউটর আপিল করতে পারে, অন্যদিকে 417 ক-2 ধারায় অভিযোগকারী আপিল দায়ের করতে পারে। এরপরে দেখেন, যেখানে আপিল করতে পারে, পিপি আপিল করলেই, বিস্তারিত পড়লাম না, পিপি আপিল করলেই চলে যাবে কোথায়? হাইকোর্ট বিভাগে। আর নালিশকারী করলে আন্ডারলাইন সংশ্লিষ্ট আপিল আদালতে, সংশ্লিষ্ট আপিল আদালত। এরপরে আমরা চলে আসি, যে ধরনের মামলায় আপিল দায়ের করতে পারে। প্রাথমিক তথ্য বিবরণী বা এফআইআর এর ভিত্তিতে দায়েরকৃত মামলায় বা জিআর মামলায় প্রদত্ত দণ্ডের বিরুদ্ধে উক্ত দণ্ডের অপর্যাপ্ততার কারণে 417 ক-1 ধারায় পাবলিক প্রসিকিউটর বা রাষ্ট্র আপিল করতে পারে। তাহলে পিপি আপিল করতে পারে শুধু কি মামলায়? জিআর মামলায়। অপরদিকে নালিশি মামলায় আপিল করতে পারে দণ্ড বৃদ্ধির জন্য। আপিল দায়েরের সময়ের কথা যদি আমরা আসি, উভয় ক্ষেত্রেই কতদিন? 60 দিন। তো পিপির যে 60 দিন, এটা আছে কোথায়? 155। আর দায়রা আদালতে, সরি, নালিশকারীর যে 60 দিন, এটা আছে 417 ক-2। বুঝছেন? এখন যদি আমরা একটু পড়ি, যে অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে দণ্ডাদেশ বৃদ্ধির জন্য আপিল দায়ের করতে হবে কোথায়, তা নির্ণয় করতে হলে দেখতে হবে কি আপিল করেছে। যদি রাষ্ট্রপক্ষ বা পাবলিক প্রসিকিউটর অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করে, তাহলে হাইকোর্ট বিভাগে আপিল করতে হবে। কিন্তু যদি অভিযোগকারী অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করে, তাহলে করতে হবে কোথায়? সংশ্লিষ্ট আপিল আদালতে। তো এ হচ্ছে মোটামুটি কথা। আপনি এখানে একটু চলে আসেন, যে জেনে রাখা ভালো, তো একটু চলে আসি। দেখেন, অপর্যাপ্ত দণ্ডাদেশের ক্ষেত্রে 2 ধরনের আপিল হতে পারে। প্রথমত, দণ্ডের বিরুদ্ধে দণ্ডিত আসামি আপিল করতে পারে। অন্যদিকে যে দণ্ড দেওয়া হয়েছে সেটা অপর্যাপ্ত হওয়ার কারণে দণ্ড বৃদ্ধির জন্য রাষ্ট্রপক্ষ বা নালিশকারী আপিল করতে পারে। বুঝলেন কিনা? আমি বলছিলাম যে দণ্ডাদেশের বিরুদ্ধে আসামিও আপিল করে, আবার পিপি বা নালিশকারীও আপিল করে। তো এই হলো মোটামুটি কথা। এখানে যে জিনিসটা আছে, যে অভিযোগকারী কর্তৃক আপিল আদালতে অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল, অভিযোগকারী, এটার ব্যাখ্যা আর গেলাম না, আপনার একটু রিডিং পড়ে নিয়ে আমি ওই যে ব্যাখ্যাটা দিলাম আর কি, যে সংশ্লিষ্ট আপিল আদালত দণ্ডাদেশের ক্ষেত্রে যেভাবে নির্ধারিত হয় সেইভাবে। তো যেমন, এবং এই জিনিসটা আপনারা পড়ে নিবেন। আর লাস্টের পয়েন্টটা একটু দেখেন, রাষ্ট্রপক্ষ কর্তৃক অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপিল। প্রাথমিক তথ্য বিবরণের ভিত্তিতে দায়েরকৃত জিআর মামলায় দণ্ডবৃদ্ধির জন্য রাষ্ট্রপক্ষ বা পাবলিক প্রসিকিউটর 417 ক-1 ধারায় হাইকোর্ট বিভাগে আপিল করতে পারে। যেমন দেখেন, এই উদাহরণটা পড়লে ভালো বুঝবেন, উপরেরটাও রিডিং পড়ে ফেলবেন। প্রাথমিক তথ্য বিবরণীর ভিত্তিতে দায়েরকৃত জিআর মামলায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোনো আসামিকে 3 বছরের কারাদণ্ড দিল। কতদিন? 3 বছর। মানে জিআর মামলায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে 408 ধারায় দায়রা জজের নিকট আপিল করতে পারে। আসামি আপিল করবে দায়রা জজের কাছে, যেহেতু প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিছে। যেহেতু জিআর মামলায়, তাই রাষ্ট্রপক্ষ বা পাবলিক প্রসিকিউটর দণ্ড বৃদ্ধির জন্য 417 ক-1 ধারায় হাইকোর্ট বিভাগে আপিল করতে পারবে। তাহলে পিপি আপিল করতেছে কোথায়? হাইকোর্টে। আর আসামি করতেছে কার কাছে? দায়রা। এই ক্ষেত্রে দেখেন, হাইকোর্ট বিভাগ 526 ধারা অনুসারে 2টি আপিল একত্রে শুনানি করতে পারে। এক্ষেত্রে হাইকোর্ট বিভাগ শুনানি করবে কত ধারায়? 526 ধারা। আমরা সামনে গিয়ে পড়বো, মানে হাইকোর্ট বিভাগ এই দায়রা জজের আপিলটা ওনার কাছে নিয়ে যাবে, নিয়ে উনি দুইটা একসাথে শুনানি করবেন। সো
অপর্যাপ্ত দণ্ডাদেশের যে সময়সীমা এটা আর পড়তেছি না, এখানে বলা আছে সময়সীমা কতদিন বলেন, 60 দিন। তো আমরা জেনে রাখা ভালোতে চলে আসি। দেখেন, জেনে রাখা ভালো, পাবলিক প্রসিকিউটর 417 ধারায় খালাস আদেশের বিরুদ্ধে এবং 417 ক ধারায় দণ্ডাদেশের বিরুদ্ধে দ্বিতীয় আপিল করতে পারে। এখন নর্মালি একটা বিধান আমি একটু বলে রাখি, সেটা হলো খালাসের বিরুদ্ধে পিপি দ্বিতীয় আপিল করতে পারে, এটা আমরা জানি, বুঝছেন, করছি না? কিন্তু অপর্যাপ্ত দণ্ডাদেশের ক্ষেত্রে পিপি দ্বিতীয় আপিল করতে পারে কিনা এটা তর্ক সাপেক্ষ। তবে যদি করতে পারে, পিপি দণ্ড বৃদ্ধির প্রথম আপিল করলেই চলে যায় কোথায়, হাইকোর্টে, তাহলে দ্বিতীয় আপিল সে কেমনে করবে, প্রশ্ন এসে যায়। তবে এইভাবে করা যেতে পারে একটা বিধান, তো এটা আইনে আছে কিনা জানা নাই, বাট একটাই সিস্টেম আছে, সেটা হলো যে সিআর মামলায় ধরেন দণ্ড বৃদ্ধির আপিল করছে নালিশকারী, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ড দিছে, এখন নালিশকারী আপিল করবে দণ্ড বৃদ্ধির কোথায়, দায়রা জজের কাছে, দায়রা জজও ওই দণ্ডই বহাল রাখছে, তাইলে এই ক্ষেত্রে দণ্ড বৃদ্ধির আপিল পিপি করবে কোথায়, হাইকোর্টে। তো এখানে আপনি একটু লিখে রাখেন যে দণ্ড বৃদ্ধির ক্ষেত্রে সিআর মামলায় পিপি দ্বিতীয় আপিল করতে পারে, দণ্ড বৃদ্ধির ক্ষেত্রে দণ্ড বৃদ্ধির ক্ষেত্রে সিআর মামলায় পিপি দ্বিতীয় আপিল করতে পারে। দণ্ড বৃদ্ধির ক্ষেত্রে সিআর মামলায় পিপি দ্বিতীয় আপিল করতে পারে, এটা লিখেন। জি, জি, কারণ যে ক্ষেত্রে প্রথম আপিল এক জায়গায় হয়েছে তারপরে পিপি দ্বিতীয় আপিল করতে পারে, কিন্তু প্রথম আপিলেই যদি পিপি করে, প্রথম আপিলই চলে যায় কোথায়, হাইকোর্টে। অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের তামাদি মেয়াদ কতদিন, 60 দিন। অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে দণ্ড বৃদ্ধির জন্য রাষ্ট্রপক্ষ যদি আপিল না করে, তাহলে সংবাদদাতা আপিল করতে পারে না, সংবাদদাতা করবে কি, রিভিশন। ওই যে পিপি যদি খালাসের বিরুদ্ধে আপিল না করে, করবে কি, রিভিশন। তো এই জায়গায় পিপিও যদি দণ্ড বৃদ্ধির আপিল না করে, তাহলে করবে কি, সংবাদদাতা করবে রিভিশন। তো এই জায়গায় আমরা মোটামুটি যে সেলফ প্র্যাকটিসের যে প্রশ্ন বা বিগত বছরের প্রশ্ন, এগুলা সব আগামী দিন পড়ে আসবেন আপনাদের। আগামী দিন আমরা আপিলের বাকি অংশ পড়বো বিস্তারিত, যদি কোনো প্রশ্ন বুঝতে সমস্যা হয় আমাকে জানাবেন। আর আজকে আমরা মোটামুটি গুরুত্বপূর্ণ দুইটা জিনিস পড়ছি, একটা হলো খালাসের বিরুদ্ধে আপিল, আর একটা হলো অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। বাসায় গিয়ে পড়বেন এবং এই জায়গায় যে সমস্যামূলক প্রশ্নগুলো আছে এই সবগুলো আস্তে আস্তে ঠান্ডা মাথায় পড়বেন। যদি কোনো প্রশ্ন বুঝতে সমস্যা হয় আমাকে জানাবেন। তো এখন আমাদের 20 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে, ক্লাস টেস্ট। সবাই ভালো থাকেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।